মোহন নামের এক ব্যক্তি তার স্ত্রী সুমিত্রা এবং তার দুই মেয়ের সঙ্গে একটি বাড়িতে বসবাস করত। মোহন ছিল খুব দরিদ্র একজন মানুষ। সে দিনমজুরের কাজ করে খুব কষ্ট করে নিজের সংসার চালাতো। মোহনের স্ত্রী সুমিত্রা তৃতীয়বার গর্ভবতী ছিল। মোহন মনে প্রাণে চাইছিল যেন তার একটি ছেলে হয়, কারণ তিনটা মানুষের একসঙ্গে সে একা দায়িত্ব নিতে পারছিল না। ব্যাস, এবার শুধু আমাকে সাহায্য করার জন্য আমার একটা ছেলে হয়ে যাক, এরপর আমি আর কিচ্ছু চাইবো না। কিন্তু দেখো, এসব তো আল্লাহর হাতে, আমি এসবে কি করতে পারি? দেখো সুমিত্রা, মেয়েদের জন্য আমার কোনো রাগ নেই। তুমি দুইটা মেয়ের জন্ম দিয়েছ, আমি চুপচাপ সহ্য করে নিয়েছি। কিন্তু আমার অবস্থাটা একবার দেখো, আমি কতদিন পর্যন্ত এভাবে বসে বসে তোমাদেরকে খাওয়াবো? আমারও তো সাহায্যের জন্য কাউকে চাই। এ কথা শোনার পর সুমিত্রা আর কিছুই বলে না, সে চুপ হয়ে যায়। কিছুদিন এভাবেই কেটে যায়। এরপর হঠাৎ একদিন সুমিত্রার প্রসব বেদনা উঠে, যার কারণে তাকে তার স্বামী মোহন কাছের একটি সরকারি হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পর সুমিত্রা একটা সন্তানের জন্ম দেয়, যেটা ছিল তার তৃতীয় সন্তান। এরপর মোহন দৌড়াতে দৌড়াতে সুমিত্রার কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে, আমার ছেলে হয়েছে তো? বলো সুমিত্রা, বলো আমি ঠিক কথা বলছি, আমার একটা ছেলেই হয়েছে, তাই না? সুমিত্রা তার উত্তরে কিছুই বলে না এবং চুপ হয়ে তার সন্তানের দিকে তাকিয়েছিল। এরপর যখনই মোহন জানতে পারে যে তৃতীয়বার তার আবারও একটা মেয়ে হয়েছে, তখন সে তাকে কোলে করে নিয়ে কোথাও চলে যাচ্ছিল। তুমি ওকে নিয়ে কোথায় যাচ্ছ? সুমিত্রা, আমি তোমাকে আগেই বলেছিলাম, এবারও যদি মেয়ে হয় তাহলে আমি কি আমাদের সঙ্গে রাখবো না। আমি এতজনের বোঝা কিভাবে বইবো? এর কারণে আমি ওকে কোথাও রেখে আসতে যাচ্ছি। তোমার পায়ে পড়ি, এমনটা করো না। আমার বাচ্চাকে আমার থেকে আলাদা করে দিও না। মোহন সুমিত্রার একটা কথাও শোনে না এবং হাসপাতাল থেকে সেই মাসুম বাচ্চাটিকে নিয়ে সোজা নদীর পাড়ে পৌঁছে যায় এবং নির্জন একটি জায়গায় একটা গাছের নিচে তার বাচ্চাটিকে রেখে দিয়ে বলে, আমাকে ক্ষমা করে দিস মা, আমি তোকে ঘৃণা করি না, কিন্তু আমার দারিদ্রতা তোকে আমাদের সঙ্গে থাকতে দিল না। এমনটা বলে মোহন সেইখান থেকে বাড়িতে ফিরে আসে। অন্যদিকে সেই ছোট্ট নিষ্পাপ বাচ্চাটি কান্না করছিল, আর তার কান্নার শব্দ শুনে সেখানেই শুয়ে থাকা একটা ভয়ঙ্কর রাক্ষস জেগে যায় এবং সে সেই বাচ্চাটির কাছে পৌঁছায় আর বলে, আরে বাহ, এই ছোট বাচ্চাটি এখানে, মনে হচ্ছে মাত্র ওর জন্ম হয়েছে। ওর মাংস একদম টাটকা ফ্রেশ। আজকে তো খুব মজা হবে, ওকে আজকে মজা করে চিবিয়ে চিবিয়ে খাবো। দুষ্টু ভয়ঙ্কর রাক্ষসটি যখনই সেই বাচ্চাটিকে খেতে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে সিন্ড্রেলা পরী চলে আসে এবং সে সেই দুষ্টু ভয়ঙ্কর রাক্ষসটিকে বলে, দুষ্টু রাক্ষস, ছেড়ে দে এই বাচ্চাটিকে, নয়তো তোর এমন অবস্থা করব যে কখনো ভুলতে পারবি না। এমনটা বলে সিন্ড্রেলা পরী সেই রাক্ষসীর থেকে ছোট্ট বাচ্চাটিকে কেড়ে নেয় এবং সেইখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর সিন্ড্রেলা পরী সেই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে পরীলোকে চলে আসে এবং পৃথিবীলোকে ঘটে যাওয়া সকল ঘটনা সে পরীলোকে এসে পরীরানীকে খুলে বলে। জানি না এই পৃথিবীর মানুষগুলো কত নিষ্ঠুর, এই ছোট্ট নিষ্পাপ বাচ্চাটিকে একা ছেড়ে গেছে মরার জন্য। হ্যাঁ রানীমা, একবার দেখুন কত নিষ্পাপ বাচ্চাটি। সেই সব তো ঠিক আছে সিন্ড্রেলা পরী, কিন্তু তো তুমি জানো যে এই পরীলোকের বাতাসে কোনো মানুষ বেশিক্ষণ পর্যন্ত টিকে থাকতে পারে না, আর সেখানে এত একটা ছোট্ট নিষ্পাপ বাচ্চা, ওকে নিয়ে যদি বেশিক্ষণ এখানে থাকা হয় তাহলে ওর মৃত্যু অনিবার্য। গুনগুন পরে ঠিকই বলছে সিন্ড্রেলা পরী, একে তোমার পৃথিবী লোকের কোথাও ছেড়ে আসতে হবে। পৃথিবীলোকে অনেক অনাথ আশ্রম আছে, ওইখানে কোথাও একে ছেড়ে এসো, ওইখানে খুব ভালোভাবে লালন পালন করা হবে একে। রানীপুরীর এ কথাতে সিন্ড্রেলা পরীর মন ছাই দেয় না এবং সে বলে, পৃথিবীলোকের মানুষের ওপর আমার একদম বিশ্বাস নেই, আপনি চিন্তা করবেন না, আমি ওকে এখানে রাখবো না। আমি পৃথিবীলোকেই ওর লালন পালন করব এবং ওর মা হয়ে ওর খেয়াল রাখবো। এমনটা বলে সিন্ড্রেলা পরী সেই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে পৃথিবীলোকে চলে আসে এবং সেখানে নিজের জাদুশক্তির দ্বারা একটা বাড়ি বানায়। এরপর সিন্ড্রেলা পরী নিজের রূপ পরিবর্তন করে একটা সাধারণ মানুষের রূপে চলে আসে এবং সে সেই ছোট্ট বাচ্চাটির নাম রাখে অ্যাঞ্জেলিনা। সিন্ড্রেলা পরী মা হওয়ার সকল দায়িত্ব পালন করে। সে খুব ভালোভাবে সেই ছোট্ট বাচ্চাটির খেয়াল রাখত এবং তার সকল প্রয়োজন মেটাতো। এভাবেই আস্তে আস্তে সময় কেটে যায়। এখন অ্যাঞ্জেলিনা 3 বছরের বাচ্চা।
সে তার মাকে অনেক ভালোবাসতো, তার মাও তাকে অনেক ভালোবাসতো। অন্যদিকে ভালোবাসার সঙ্গে সঙ্গে ঘৃণাও তার ভয়ঙ্কর রূপ ধারণ করছিল, এবং সেটা ছিল সেই ভয়ঙ্কর রাক্ষসটির ঘৃণা। সে সিন্ড্রেলা পরীর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য নিজের গুহাতে অনেক রকম পরিকল্পনা করছিল। এরপর হঠাৎ করেই একদিন সে সিন্ড্রেলা পরীকে পরিলোক থেকে পৃথিবীলোকে আসতে দেখে, এবং সে তাকে পরী থেকে একটা সাধারণ মানুষের রূপ ধারণ করতেও দেখে নেয়। এরপর সে তার পিছু নেয়। এরপর যখন সিন্ড্রেলা পরী তার বাড়িতে যাচ্ছিল, তখন রাক্ষসটি তার পিছু করতে থাকে। এভাবেই সে জানতে পেরে যায় তার বাড়ির ঠিকানা। আমার মা, অ্যাঞ্জেলিনা, তুমি কেমন আছো? দেখো মা তোমার জন্য কি নিয়ে এসেছে। ওয়াও, আমার ফেভারিট চকলেট। থ্যাংক ইউ সো মাচ মা, তুমি এই পৃথিবীর সব থেকে সেরা মা। অন্যদিকে সেই দুষ্টু রাক্ষসটি তার বাড়ির জানালা দিয়ে এই সব কিছু দেখছিল। সিন্ড্রেলা পরী, ওই দিন তুই আমার থেকে এই বাচ্চাটিকে কেড়ে নিয়েছিলি, কিন্তু সময় এসে গেছে। এখন আমি এই বাচ্চাটিকে তোর থেকে কেড়ে নিব। আর শুধু এই বাচ্চাটিকে নয়, তোকেও কাঁচা চিবিয়ে খাবো। সেই দিন থেকে সেই রাক্ষসটি সিন্ড্রেলা পরী এবং তার বাচ্চার ওপর নজর রাখতে শুরু করে। এভাবে কিছুদিন কেটে যায়। এরপর একদিন সে দেখে যে সিন্ড্রেলা পরী পৃথিবীলোক থেকে পরীলোকে চলে গিয়েছে। এরপর সেই দুষ্টু রাক্ষস সুযোগ পেয়ে সিন্ড্রেলা পরীর মানুষের রূপ ধারণ করে অ্যাঞ্জেলিনার কাছে যায় এবং তাকে ডেকে বলে, মা অ্যাঞ্জেলিনা, তুমি অনেকদিন বাড়িতে থেকে থেকে হয়তো বোর হয়ে গেছো, তাই না? চলো আজকে আমরা বাইরে কোথাও ঘুরে আসি। আমরা বেড়াতে যাব, কত মজা, আজকে মা আর আমি বেড়াতে যাব। এরপর সেই দুষ্টু রাক্ষসটি অ্যাঞ্জেলিনাকে নিয়ে সোজা তার গুহাতে চলে যায়। মা, এই জায়গাটি তো অনেক ভয়ঙ্কর, তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? এরপর সেই রাক্ষসটি নিজের আসল রূপে ফিরে আসে, যাকে দেখে অ্যাঞ্জেলিনা প্রচণ্ড ভয় পেয়ে যায়। এদিকে সিন্ড্রেলা পরী যখন তার বাড়িতে আসে, তখন সে তার বাড়িতে অ্যাঞ্জেলিনাকে না দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর সে আশেপাশের মানুষজনকে জিজ্ঞাসা করে, আরে কেমন কথা বলছেন এটা? আপনি তো এখনই আপনার বাচ্চাকে নিয়ে বাইরে গেলেন বেড়াতে। আপনার বাচ্চাটিও তো আপনার সঙ্গে বেড়াতে গিয়ে অনেক খুশি ছিল, আর এখন আপনি আবার আমাদেরকে এসে জিজ্ঞাসা করছেন যে আপনার বাচ্চা কোথায়? এমনটা শোনার পর সিন্ড্রেলা পরী বুঝতে পেরে যায় যে এই সব কিছুর পেছনে আসলে কার হাত আছে। এর কারণে সে আর দেরি করে না এবং কোনো কিছু না ভেবেই সেই ভয়ঙ্কর দুষ্টু রাক্ষসের গুহাতে পৌঁছে যায়। তোর সাহস কিভাবে হলো আমার মেয়েকে এখানে নিয়ে আসার? এখন দেখ আমি তোর কি অবস্থা করি। শান্ত হয়ে যাও সিন্ড্রেলা পরী, একটু মাথাটা ঠান্ডা করো, কারণ তুমি এখানে কিছুই করতে পারবে না। এই গুহাটা আমার, আর এখানে তোমার কোনো জাদুই চলবে না, বুঝলে তো? আর এখন ভালোভাবে শোন, এটা আমার সময়। এখন আমি আমার প্রতিশোধ নিব, আর তোদের দুইজনকেই কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবো। মা, আমার খুব ভয় করছে। মা, ভয় পেও না, একটু চুপ করো। ভালো এবং সৎ মানুষদের সঙ্গে কখনোই খারাপ কিছু হয় না। এমনটা বলে সিন্ড্রেলা পরী রানী পরীকে একটা সিগন্যাল পাঠায়। এর মধ্যেই সেই দুষ্টু রাক্ষসটি সিন্ড্রেলা পরীকেও বন্দি বানিয়ে ফেলে। আর যখনই সেই দুষ্টু রাক্ষস তাদের দুজনের সঙ্গে খারাপ কিছু করতে যাবে, ঠিক তখনই রানী পরী সেখানে হাজির হয়। রানী পরী সেই রাক্ষসের ওপর পরীলোকের পবিত্র পানি ফেলে দেয়, যার কারণে সেই দুষ্টু অশুভ রাক্ষসটি সেখানেই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। পচা আঙ্কেল মারা গেছে, পচা আঙ্কেল মারা গেছে। যখন এই কথাটি পুরো গ্রামবাসীর লোকজন জানতে পারে, তখন তারা সবাই সেখানে হাজির হয়। আর সেইখানকার মানুষজনের মধ্যে সুমিত্রা এবং মোহনও ছিল। রানীপরী জিজ্ঞাসা করার পর মোহন সামনে এসে দাঁড়ায় এবং সে রানীপরীকে বলে, রানীপরি, এটা আমার মেয়ে, কিন্তু দারিদ্রতার কারণে আমি ওকে লালন পালন করতে পারতাম না, তাই ওকে বাধ্য হয়ে এখানে ছেড়ে গিয়েছিলাম। তুমি যেটা করেছো বাধ্য হয়ে করেছো, এর কারণে আমি তোমাকে কোনো শাস্তি দিব না। কিন্তু একটা কথা, এখন এই বাচ্চাটি আর তোমাদের সঙ্গে থাকবে না। হ্যাঁ, এখন থেকে আমি আমার পরিমায়ের সাথেই থাকব। এরপর সিন্ড্রেলা পরী চিরকালের জন্য পৃথিবীলোকে অ্যাঞ্জেলিনার মা হয়ে অ্যাঞ্জেলিনার সঙ্গে বসবাস করতে থাকে এবং তার খুব ভালোভাবে দেখাশোনা করতে থাকে। কোনো একটি গ্রামে সীতা নামের একজন মেয়ে তার বাবা রাহুল এবং তার সৎ মা সীমার সঙ্গে বসবাস করত। সীমার কোনো সন্তান ছিল না এবং সে তার সৎ মেয়ে সীতার সঙ্গে খুবই বাজে ব্যবহার করত। রাহুল বিদেশে একটা কোম্পানির সঙ্গে কাজ করত, তাই কাজের কারণে সে বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকত।
এর কারণে রাহুল সীমার সঙ্গে দ্বিতীয় বিয়ে করে, কারণ সীতার মা সুমিত্রা 4 বছর আগেই মারা গিয়েছিল, যার কারণে সীতার বাবা রাহুল তার মেয়ে সীতার দেখাশোনা করার জন্য অন্য আরেকটা মেয়ের সঙ্গে বিয়ে করে, যার নাম ছিল সীমা। সীমার নিজের কোনো সন্তান ছিল না। রাহুল অনেক ভাবনা চিন্তা করে 4 বছর পর সীমার সঙ্গে দ্বিতীয় বিয়ে করে, যেন সে তার মেয়ের খুব ভালোভাবে দেখাশোনা করতে পারে এবং সে তার মেয়ে সীতাকে একটা ভালো স্কুলে পড়ালেখা করাতে পারে। কিন্তু তার সৎ মা বাড়িতে আসার পর সব কিছু উল্টো হয়ে যায়। রাহুল সব সময় তার মেয়েকে পড়ালেখার জিনিসপত্র, ওয়েস্টার্ন ড্রেস, ক্যান্ডি এবং নানান ধরনের কেক এনে দিত, যেন তার বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে মেলামেশা করতে কোনো সমস্যা না হয় এবং পড়ালেখাতেও মন বসে। সীতাকে এত ভালো স্ট্যান্ডার্ডের বই পড়তে দেখে সীমা মনে মনে প্রচুর হিংসা করত। সীতার বাবা রাহুল শহরে চলে যেতে না যেতেই সীতার সৎ মা সীমা সীতার থেকে তার বই, ওয়েস্টার্ন ড্রেস এবং ক্যান্ডি, চকলেট, কেক সব কিছু কেড়ে নিত, কারণ সীমা ছিল ভীষণই লোভী এবং স্বার্থপর একজন মহিলা। সীতার পড়ালেখা তো অনেক দূরের কথা, সীতাকে সবসময় এত কাজে ব্যস্ত রাখত যে সবসময় সে কাজ করতেই থাকতো, কখনো একটু বিশ্রাম নেওয়ারও সুযোগ পেত না। এমনই একদিন সীতা কিছু নিয়ে খুব ভাবনায় ডুবেছিল এবং সে সোফার ওপর বসে এভাবেই খাবার খাচ্ছিল। ঠিক তখনই সেখানে তার সৎমা সীমা আসে এবং সে সীতাকে বলে, কিরে মহারানী, এতক্ষণ হয়ে গেছে, এতক্ষণে শুধু বাড়ির কাজগুলোই সারতে পেরেছিস আর এখানে মজা করে বসে বসে খাবার গেলা হচ্ছে। তোর একটু লজ্জা করলো না বসে বসে খেতে? তোর তো ভাবা উচিত ছিল প্রথমে নিজের মাকে খাইয়ে দি, মা অনেক ক্ষুধার্ত, এরপর না হয় আমি খাই। না মা, আমি বাড়ির সব কাজ সেরে তারপর খাবার খেতে বসেছি, আর তোমার খাবার আমি রান্নাঘরে রেখে দিয়েছি, যখন তোমার ক্ষুধা লাগবে তখন তুমি খেয়ে নিবে। মা, আমি সকাল থেকে খালি পেটে কাজ করছি, আমার অনেক ক্ষুধা পেয়েছে, তাই আমি খাবার খেয়ে নিয়েছি। সীমার এটা একদম সহ্য হয় না যে সীতা এভাবে আরামে বসে খাবার খাবে এবং প্রচণ্ড রাগ নিয়ে সে সীতাকে বলে, যদি তোর খাবার খাওয়া শেষ হয়ে থাকে তাহলে ওঠ এখান থেকে, যা, বাড়িতে খালি পাত্র পড়ে আছে, ওইটা নদীতে নিয়ে গিয়ে পানি ভরে নিয়ে আই। ঠিক আছে মা, যদি বাড়িতে পানি ফুরিয়ে গেছে তাহলে আমি নদীতে গিয়ে এখনই পাত্র ভরে পানি নিয়ে আসছি। এমনটা বলে খাওয়া ছেড়ে সে পাত্র নিয়ে চলে যায় পানি নেওয়ার জন্য। সীতা জঙ্গলের উদ্দেশ্যে হাঁটা ধরে। জঙ্গলে পৌঁছে কিছুক্ষণ পর সে নদীর কিনারায় পৌঁছে যায়। ঠিক তখনই সীতার নজর পড়ে নদীর পাড়েই একটা ডালিম গাছের ওপর, যে ডালিম গাছে ছিল অনেক সুন্দর সুন্দর গোল গোল পাকা পাকা লাল রঙের ডালিম, যেটা দেখে সীতা অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে অনেক চেষ্টা করে সেই ফল পাড়ার জন্য, কিন্তু সেই ডালিমগুলো এত উপরে ছিল যে সীতা তাকে ধরতেই পারে না। আর অনেকক্ষণ চেষ্টা করার পরও সীতা একটা ডালিমও পারতে পারে না এবং সে নিরাশ হয়ে নদী থেকে পানি ভরে বাড়িতে চলে যায়। অন্যদিকে বাড়িতে আসতে অনেক দেরি হয়েছে দেখে সীতার সৎমা সীমা সীতার ওপর প্রচণ্ড রাগ করে আর তাকে আবারও 1000টা কথা শোনায়। এসে গেছে পাগল বাবার পাগল সন্তান, আমি তোকে নদী থেকে পানি নিয়ে আসতে বলেছিলাম, ওইখানে বসে বসে পানি তৈরি করতে বলিনি। তোর আসতে এত দেরি হলো কেন? আমার তো মনে হচ্ছে ওইখানে বসে আড্ডা দিয়ে এসেছিস, তাই তোর আসতে এত দেরি হয়েছে। আর এত দেরি করার জন্য তোর আজকের শাস্তি এইটাই যে আজকে সারাদিন তুই কোনো খাবার পাবি না। এখন ভেতরে যা, গিয়ে আমার জন্য সুস্বাদু খাবার বানা। আর সকালের মতো যদি দেখেছি তুই বসে বসে খাবার খাচ্ছিস তাহলে তোর হাত পা ভেঙে দেব। নিজের মায়ের কাছ থেকে ভালো মন্দ এমন নানান ধরনের কথা শুনে সীতার মন ভীষণ খারাপ হয়ে যায় এবং সে মন খারাপ নিয়ে রান্নাঘরে চলে যায় তার সৎ মায়ের জন্য খাবার বানাতে এবং সে দেরি না করে খাবার বানাতে শুরু করে দেয়। সীতার অনেক বেশি ক্ষুধা পেয়েছিল। তার সৎমা সীমা তার সামনে বসেই খাচ্ছিল, কিন্তু তাকে একবারও জিজ্ঞাসা করে না সে খাবে কি না এবং সে নিজে একা একাই সব খাবার খেয়ে শেষ করে ফেলে। আর খাওয়া শেষে তাকে বাসনপত্র ধোয়ার কাজও দিয়ে দেয়। আর এভাবেই ক্ষুধার্ত পেট নিয়ে সীতা প্রতিবাদ না করেই বাসনপত্র ধুয়ে দেয় এবং সে নিজের ঘরে যায় বিশ্রাম করার জন্য। আর বিশ্রাম করতে করতে ক্ষুধার্ত পেটে সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় সীতা প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে ওঠে এবং সে বাড়ির কাজে লেগে পড়ে। সব কাজ শেষ করার পর সীতা সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে যায় খাবার খাওয়ার জন্য। ঠিক তখনই সেখানে তার সৎমা চলে আসে। এটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এদিকে ওদিকে কি দেখছিস চোরের মতো? তুই আজকেও কালকের মতো চুরি করে খাবার খাচ্ছিস?
আমাকে একবার জিজ্ঞাসাও করলি না, চোর কোথাকার। আর আজকের তোর শাস্তি এইটাই যে আজকে তুই জঙ্গলে গিয়ে আমার জন্য ফ্রেশ ফ্রেশ ফল নিয়ে আসবি। আর খবরদার, কালকের মতো যদি দেরি হয় তাহলে খবর আছে তোর। কালকে তো শুধু পানি চেয়েছিলাম, আজকে আমাকে তাজা তাজা ফল নিয়ে এসে খাওয়াবি, তাও কোনো যেন দেরি না হয়। এখন ঝুড়ি নিয়ে যা জঙ্গলে। মায়ের মুখ থেকে এমন কথা শুনে সীতা খাবার মাঝখানে ছেড়েই সে ঝুড়ি নিয়ে চলে যায় ফল নিয়ে আসার জন্য। সীতা জঙ্গলে গিয়ে দেখে যে জঙ্গলের রাস্তায় আপেল এবং কলার গাছ ছিল এবং সেই গাছগুলোতে প্রচুর ফল ছিল। আর গাছগুলো ছিল অনেক বড় বড়। এত উঁচু গাছে ফল দেখে সীতা ঘাবড়ে যায়। সীতা উপরে তাকিয়ে তাকিয়ে অনেক কিছু ভাবছিল। হঠাৎ করে সেখানে তার কাছে চলে আসে গোলাপি পরী। আর গোলাপি পরী তাকে বলে, ভয় পেও না, আমি এখানে তোমাকে সাহায্য করতে এসেছি। আমি একজন গোলাপি পরী। আমি এই জঙ্গলেই বসবাস করি আর আমি অসহায় মানুষদেরকে সাহায্য করি। চলো, এখন দেরি না করে তুমি আমাকে বলো তোমার কি সমস্যা। আমি অবশ্যই তোমার সমস্যার সমাধান বের করে দেব। তুমি নির্ভয়ে সব কিছু বলো আমাকে। এবং সে তার সকল সমস্যা এবং তার সাথে হওয়া অত্যাচারের কথা পরীকে সব কিছু খুলে বলে। আর এই সব কথা শুনে গোলাপি পরীর ভীষণ খারাপ লাগে। এরপর গোলাপি পরী গাছে ধরে থাকা আপেল, কমলা, কলা এবং ডালিম সব কিছু নিজের জাদু দিয়ে পেরে সীতার ঝুড়ি ভরে দেয়। আর নিজের ঝুড়িতে এতগুলো ফল একসঙ্গে দেখে সীতা অনেক বেশি খুশি হয় এবং সে পরীকে ধন্যবাদ জানায়। এরপর খুশি হয়ে নিজের ঝুড়িটি নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। সীতাকে এতগুলো ফল একসঙ্গে নিয়ে আসতে দেখে সীমা অনেক বেশি খুশি হয়। এতগুলো ফল একসঙ্গে দেখে সীমা ভীষণ লোভে পড়ে যায় এবং সে ঝুড়িতে থাকা ফল, আপেল, কমলা, ডালিম সব কিছু নিয়ে গ্রামের মোড়ে চলে যায়, যেখানে বাজার বসতো। সেখানে গিয়ে সে সেই ফলগুলো বিক্রি করে দেয়, যেখান থেকে সীমা অনেক ভালো টাকা ইনকাম করতে পারে। আর এত ভালো ইনকাম দেখে সীমা আরও বেশি লোভে পড়ে যায়। বাড়িতে আসার পর সীমা সীতাকে কালকের দিন আবারও এতগুলো ফল নিয়ে আসতে বলে। এমনভাবে গোলাপি পরীর সাহায্যে সীতা প্রতিদিন ঝুড়ি ভরে ফল নিয়ে আসতো। আর এমনভাবেই সীমা প্রতিদিন সেই ফলগুলো বাজারে নিয়ে যেত এবং চড়া দামে সেগুলো বিক্রি করে অনেক টাকা ইনকাম করত। সীমা প্রচুর লোভে পড়ে যায় এবং সে কিছু না ভেবেই, অর্থাৎ সীতা কিভাবে এত বড় বোঝা বয়ে নিয়ে আসে, কোথায় এতগুলো ফল পায়, কিছু না ভেবে সে প্রতিদিন সীতাকে জঙ্গলে পাঠাতো ফল নিতে। একদিন সীতা তার সৎ মাকে বলে, মা, আজকে আমার শরীরটা একটু ভালো নেই। আমি আজকে হয়তো জঙ্গলে যেতে পারবো না, আর না আমি ফল নিয়ে আসতে পারবো, কারণ এই ফলগুলো বয়ে নিয়ে আসতে অনেক পরিশ্রম লাগে। মনে হচ্ছে আবার তোকে মনে করিয়ে দিতে হবে যে আমি তোর আপা নই, আমি তোর সৎ মা। আর তোর সাহস কিভাবে হলো আমার মুখের ওপর না করার? দেখ, আমি খুব ভালোভাবে জানি তুই একটা অলস মেয়ে, এর কারণে তুই শরীর খারাপ হওয়ার নাটক করছিস। চল ওঠ, ঝুড়ি হাতে নে, আর এই ঝুড়ি ভরে নিয়ে আসবি। খালি ঝুড়ি নিয়ে যদি ফিরে আসিস তাহলে তোর অবস্থা খারাপ আছে। এমনটা বলে নির্দয় সীমা সীতার গালের উপর অনেক জোরে একটি থাপ্পড় মারে এবং সীতাকে ধাক্কা দিয়ে তার হাতে ঝুড়িটি ধরিয়ে দেয় আর তাকে জঙ্গলে গিয়ে ফল সংগ্রহ করে নিয়ে আসতে বলে। এত জোরে থাপ্পড় খেয়ে সীতা অনেক কান্না করে এবং সে কান্না করতে করতে জঙ্গলের দিকে যায় ফল সংগ্রহ করতে। হঠাৎ করে কান্না করতে করতে তার চোখ বন্ধ হয়ে যায় এবং সে একটা কারের সামনে চলে আসে। কারটি তাকে অনেক জোরে ধাক্কা দেয়। সীতা রাস্তাতেই অজ্ঞান হয়ে যায়। তখন রাস্তা দিয়ে যাচ্ছিল গোলাপি পরী। সে সীতাকে এভাবে আহত দেখে তাকে সেইখান থেকে তুলে একটা আমের গাছের নিচে নিয়ে আসে এবং তাকে সুস্থ করার চেষ্টা করে। কিছুক্ষণ পর যখন সীতার জ্ঞান ফিরে আসে তখন সে গোলাপি পরীকে তার সঙ্গে ঘটে যাওয়া সকল ঘটনার ব্যাপারে বলে। আর এমন যন্ত্রণাময় ঘটনার কথা শুনে সীতাকে গোলাপি পরী সাহায্য করে। গোলাপি পরী সীতার ওপর দয়া করে তাকে একটি জাদুর আমের বাড়ি দেয় আর বলে, এই নাও সীতা, তোমার এত সমস্যার আমার সহ্য হচ্ছে না, তাই আমি তোমাকে এই জাদুর আমের বাড়িটি দিলাম। এই জাদুর আমের বাড়িটি তোমাকে খুব সাহায্য করবে। আর এই জাদুর আমের বাড়ির মধ্যে তোমার কোনো জিনিসের কোনো কমতি হবে না। তুমি যা চাইবে সব পাইবে এখানে। যে খাবার চাইবে সেই খাবার পাবে, যেটা পরতে চাইবে সেটা পাবে, যে ধরনের মেকআপ চাইবে পাবে, যেটা খেতে চাইবে সেটা পাবে। তুমি এখানে যা ইচ্ছা করতে পারবে। এই জাদুর আমের বাড়ি তোমার সকল ইচ্ছা পূরণ করবে। যদি তোমার অন্য কিছু মন চায় কিংবা প্রয়োজন হয় তখন তুমি এটা জাদুর আমের বাড়িকে বলে দিও। এই আমের বাড়ি তোমার সব ইচ্ছা পূরণ করে দেবে। এরপর সীতা খুশি হয়ে
পরীর দেওয়া জাদুর আমের বাড়ির মধ্যে যায়। সে যখনই আমের বাড়ির মধ্যে প্রবেশ করে সঙ্গে সঙ্গে তার রূপ একদম পরিবর্তন হয়ে যায়। তার চেহারা, তার আশাক পোশাক সব কিছু চেঞ্জ হয়ে যায়। আর কার থেকে তার মাথায় যে চোট লেগেছিল সেটাও পরিপূর্ণভাবে ঠিক হয়ে যায়। আর নিজেকে এত সুন্দর অদ্ভুত দেখে সীতা অনেক বেশি খুশি হয়। আমের জাদুর বাড়ির মধ্যে সীতা দেখে যে যেমনটা তার বাবা তাকে ওয়েস্টার্ন ড্রেস কিনে দিত তেমন ওয়েস্টার্ন ড্রেস সেখানে আছে। বিভিন্ন ধরনের ব্র্যান্ডের ব্যাগ, স্যান্ডেল এবং অনেক ব্র্যান্ডের মেকআপ রাখা ছিল। এসব দেখে সীতা অনেক বেশি খুশি হয়। এরপর সীতা অনেক বেশি খুশি থাকতো। আর এভাবেই সীতা জাদুর আমের বাড়িতে বসবাস করতে থাকে।